ভাইপোর স্কুলে পেরেন্টস মিটিং হচ্ছিল। ভাই ভাবি বিজি থাকার দরুন আমাকে যেতে হয়েছে সেখানে গার্ডিয়ান হিসেবে। মিটিং শুরু হতে আরো অনেক সময় বাকি, তাই অলস সময় গার্ডিয়ানরা বসে আড্ডা দিচ্ছে। লেডিসরা তো তাদের স্বামীদের নিয়ে জমিয়ে গল্প করছে, হাসি ঠাট্টা মজা মাস্তি সবই করছে। মহিলাদের স্বভাব এমনই, দুইজন মহিলা একসাথে হলেই রাষ্ট্রের খবর সেখানে পড়বেই, আর স্বামীদের প্রসঙ্গ না থাকলেই নয়। আমার বলার মতো তেমন কোনো গল্প নেই, তাই চুপ থেকে ইস্তেগফার পাঠ করছিলাম। আমাকে উদ্দেশ্য করে একজন ভদ্রমহিলা বলে উঠলেন, কি ব্যাপার আপু, হাজব্যান্ডের নিয়ে এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আর আপনি চুপচাপ? নাকি এখনো যাননি ওই পর্যায়ে? মহিলাটি যে আমাকে কটাক্ষ করছে সেটা বেশ বুঝতে পারছি, কারণ মহিলাটি মোটামুটি জানে আমার ব্যাপারে। মৌড অফ করে দিল মহিলাটি আমার। মাথা নাড়িয়ে বুঝিয়ে দিলাম যে যাইনি এখনো ওই পর্যায়ে, মানে বিয়ে করিনি। হঠাৎ করেই কেন জানি না চোখের কোণে জল চলে এলো। আড়াল করার জন্য জায়গা ত্যাগ করে নিজের আসনে চলে এলাম। মুখে চাপা দাড়ি, মাথায় টুপি, গায়ে সাদা পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক আমাদের থেকে 2 হাত দূরে দাঁড়িয়েছিলেন। ওখান থেকে স্পষ্টই মহিলাদের গল্প শোনা যায়। আমাকে বলা মহিলার কথাগুলো হয়তো শুনেছিলেন, তাই তো আমার অশ্রুসিক্ত নয়ন থেকে চশমাটা খুলে চোখের পানি মুছে ফেলার দৃশ্যটা ওনার চোখ এড়ায়নি। আমি আনমনে চেয়ারে বসে আছি, এখনো ওই পর্যায়ে যেতে পারিনি কেন সেটাই ভাবছি। আচমকা পাশের সিটে চোখ পড়তেই দেখি সেই ভদ্রলোকটা বসে আছেন। আমি একটু নড়ে বসলাম। মিটিং শুরু হয়ে গেছে অনেক আগেই। প্রচন্ড গরম পড়েছে। মিটিং চলাকালীন ভাইপো আইসক্রিম খাওয়ার বায়না ধরে। বারণ করা সত্ত্বেও সে শুনছে না। মিটিং শেষে কিনে দেওয়ার কথা বললে সে একটু চুপ থাকে। আমি আবার অজানা এক ধ্যানে মগ্ন হয়ে গেলাম। মিটিং শেষে পাশে ভাইপোকে দেখতে না পেয়ে আমি ঘাবড়ে যাই। স্টেজের বাইরে গিয়ে দেখি ভাইপো আইসক্রিম খাচ্ছে। আমি তো কিনে দেইনি, তাহলে আইসক্রিম পেল কোথা থেকে? জানতে চাইলে ভাইপো ওই ভদ্রলোকটাকে ইঙ্গিত করে। আমি কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের জবাব দিলেন। তারপর ইতস্তত করে বললাম আইসক্রিমটা কিনে দিয়েছেন কিনা। জবাবে উনি হ্যাঁ বললেন, আর এটাও বলেন যে আমাকেও একটা কিনে দিবেন কিনা। প্রয়োজন নেই ধন্যবাদ দিয়ে ভাইপোকে কিনে দেওয়া আইসক্রিমের দামটা দিতে চাইলে উনি নিতে অস্বীকার করেন। পরে আমি ওনার কাছে ওই আইসক্রিমের দামটা কোনো ভিখারিকে দিয়ে দেওয়ার অনুমতি চাইলে উনি কিছুটা অবাক হয়ে বললেন, টাকাটা আপনার। আপনি যাকে খুশি তাকেই দিতে পারেন, এতে আমার অনুমতি নেওয়ার কে আছে? এই টাকাটা তো আমার না, আইসক্রিমের দাম এটা। আর যেহেতু আইসক্রিমটা আপনি কিনে দিয়েছেন তো টাকাটা তো আপনারই। যেহেতু আপনি নিতে চাইছেন না তাই ভাবলাম টাকাটা অন্য কাউকে দিয়ে দিই। যেহেতু টাকাটাই আপনার সেহেতু অনুমতি তো আপনার লাগবেই, আমি বললাম। লোকটি আমার কথায় বেশ অবাক হলেন বুঝতে পারছি। টাকাটা দিয়ে দেওয়ার জন্য অনুমতি দিলে আমি এক ভিখারিকে ওনাকে দেখিয়ে টাকা দিয়ে দিলাম। টাকাটা দিয়ে চলে যেতে বা বাড়াতেই ভদ্রলোক এই যে শুনুন বলে আমাকে দাঁড় করায়। আমি দাঁড়িয়ে গেলে উনি আমার কাছে আসেন। যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি কি? উনি জিজ্ঞেস করলেন আমায়। নাম বলার প্রয়োজন মনে করলাম না, কিন্তু উনি ভদ্রলোকটাই বললাম। আমি রাইমা বিনতে জসিম। মাশা আল্লাহ। যদি কিছু মনে না করেন তো আরেকটা প্রশ্ন করি আপনাকে। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। তখন উনি আমার বিয়ে হয়েছে কিনা জানতে চাইলেন। আমি মাথা নিচু করে না বললাম। উনি আবার যা বললেন তা শোনার জন্য আমি মোটেও আগ্রহী ছিলাম না। উনি আমায় বললেন, দেখুন আমি হেয়ালিপনা করতে একদম পছন্দ করি না, তাই যা বলার সরাসরি বলছি। আমি আপনাকে বিয়ে করার উদ্দেশ্যে দেখতে চাই। আমি বোরকা পরিহিতা ছিলাম, তাই আমার চেহারা দেখতে পাননি উনি। আমি ছলছল নয়নে উনার দিকে তাকিয়ে রইলাম কতক্ষণ। উনি আবার একই কথা জিজ্ঞেস করলেন। আমার কণ্ঠস্বর নরম করে উনার থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বললাম, ট্রল করছেন আমার সাথে? আমাকে থামিয়ে দিয়ে উনি বললেন, এটা কোনো মজা নয়।
আপনি যখন আইসক্রিমের দামটা ভিখারিকে দেওয়ার জন্য আমার অনুমতি চাইলেন তখনই আপনার প্রতি আমি আমার দুর্বলতা ফিল করি। আর আপনি যথেষ্ট পর্দা মেনটেন করে চলেন। বুঝতে বাকি নেই যে আপনি একজন ধার্মিকা। আমার মা আপনার মতোই একজন ধার্মিকা মেয়ে খুঁজছেন তার ছেলের অর্ধাঙ্গিনী করার জন্য। আমার প্রতি ওনার ধারণাকে ভুল প্রমাণিত করে বললাম, আপনি আমার ব্যাপারে ভুল ধারণা পোষণ করেছেন। আমি ধার্মিকা নই। আর আমি পর্দা করছি আমার কালো কুৎসিত চেহারাকে ঢাকার জন্য। যদি আমি আজ সুন্দরী হতাম তাহলে নিশ্চয়ই বেপর্দায় চলাচল করতাম। কিন্তু আল্লাহ আপনাকে সেই ভয়ঙ্কর পাপ থেকে হেফাজতে রেখেছেন এই কুৎসিত রূপ দিয়ে। আমার মুখের কথা কেড়ে নিয়ে উনি বললেন, হ্যাঁ, এই জন্যই আমি প্রতিদিন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আচ্ছা, আমাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি আছে? উনি জানতে চাইলেন, উনাকে আমি কেন কোনো মেয়ে বিয়ে করতে আপত্তি জানাবে না? একেই তো ধার্মিক, তার উপর দেখতে মাশা আল্লাহ। আমার সমস্যা ছিল একটাই, আজ অব্দি কোনো পাত্রপক্ষই আমাকে পছন্দ করেনি। উনার ক্ষেত্রেও যে এর ব্যতিক্রম হবে না তার কি নিশ্চয়তা আছে? আমার নীরবতাকে সম্মতি ভেবে উনি আবার বললেন, আচ্ছা, আমি গায়েরে মাহরাম বলেই কি আপনি আমার সামনে আসতে চাইছেন না? যদি এমনটা ভেবে থাকেন তো জেনে রাখুন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে কিংবা কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তবে এতে কোনো পাপ হবে না। তবে অবশ্যই ছেলে মেয়ের সম্মতি থাকতে হবে। আমি এমনটা ভাবছি না। আমি ভাবছি আমাকে দেখার পর অন্যদের মতো আপনিও মুখ ফিরিয়ে নিবেন কিনা। দেখুন, বিয়েটা হচ্ছে সারা জীবনের ব্যাপার। অনেকজনকে দেখে একজনকেই বিয়ে করতে হয়। আর আমি আপনাকে বিয়ে করার উদ্দেশ্যেই দেখতে যাচ্ছি। যদি পছন্দ না হয় তো অন্য মেয়েকে দেখব। কিন্তু যদি পছন্দ হয় অথচ আপনাকে দেখতে পারলাম না, একটা আফসোস থেকে যাবে আমার। আর আপনাকে না দেখে অন্য কোনো মেয়েকেও দেখতে পারবো না আমি। উনি বললেন, আমি জানি যে উনি আমাকে দেখার পর মুখ ফিরিয়ে নিবেন। অভিজ্ঞতা হয়ে গেছে আমার। কিন্তু উনার কথাটা আমি বিশ্বাস করলাম। আমাকে না দেখে উনি অন্য কোনো মেয়েকে দেখবেন না। কারোর মনে আফসোস রাখার অধিকার আমার নেই। আমি উনাকে ফেস করতে রাজি হলাম। চারপাশায় চোখ বুলিয়ে নিলাম একবার। 2-4 জন মানুষ আছে আশেপাশে। তবে যে যার মতো করেই চলছে। আমাদের দিকে কারোর নজর নেই। আমি আমার কাজলহীন চোখ থেকে চশমাটা সরিয়ে নিয়ে তারপর মুখের নেকাবটা খুলে আবার চারদিক তাকালাম। আমি যথেষ্ট লজ্জা পাচ্ছি উনার দিকে তাকাতে। কিছুক্ষণ পর মুখ ঢেকে চোখে চশমাটা পরে নিলাম। তারপর উনার দিকে তাকালাম। বিষণ্ণতার ছাপ ল্যাপটে ছিল উনার মুখে। আগ্রহ নিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, করবেন বিয়ে আমাকে? উনি আমার থেকে চোখ সরিয়ে নিয়ে মাথা খানিকটা নিচু করে ফেললেন। জানতাম উনি এমনটাই করবেন। তাই ঠোঁটের কোণে জোর করে একটু মুচকি হাসির রেখা টেনে বিদায় নিয়ে চলে এলাম। এর 4-5 দিন পর হঠাৎ আমার জন্য বিয়ের প্রপোজাল আসে। দীর্ঘ 3 বছর পর এই প্রস্তাবটা পেয়ে আমার পরিবার যেন চোখে সর্ষে ফুল দেখতে পেল। আমার পরিবারের লোকেদের মুখের হাসি দেখে মনে হচ্ছিল আমি ওদের কাছে কতটা বোঝা হয়ে আছি, যার কারণে এই বোঝাটাকে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। কিন্তু আমার পরিবার এটা বেমালুম ভুলে যাচ্ছে যে অন্যের কাছেও আমি বোঝা হতে পারি। আর তাছাড়া অন্য সব পাত্রপক্ষের মতো এরাও যে ভেগে যাবে না তার কি নিশ্চয়তা। যাক, ভারী মেকআপ আর অন্যের শাড়ির ভার সইতে আর পারছিলাম না। তাই একদম সাদামাটা ভাবে 3 পিস পরে ওনাদের সামনে গেলাম। আশ্চর্য হলাম যে ও বাড়ি থেকে কোনো পুরুষ লোক আসেনি। একজন বয়স্ক মহিলা আর অল্প বয়সী একটা মেয়ে। দুজনেই বোরকা পরিহিতা। বুঝতে বাকি রইল না যে ওনারা ধার্মিক পরিবারের। আমি নাস্তার ট্রে নিয়ে ওনাদের সামনে গিয়ে সালাম দিলাম। বয়স্কা আমাকে বসতে বললেন। আমি ওনার পাশেই বসলাম। আমার থুতনিতে হাত রেখে নিচু করে রাখা মুখটা খানিকটা উপরে তুলে বয়স্কা মুখে একরাশ হাসি ফুটিয়ে বললেন, মাশা আল্লাহ। এই প্রথমবার আমাকে দেখে কেউ মাশা আল্লাহ বলল। আমার চোখে জলেরা নাচানাচি করছে। উনি যদি কিছু মনে না করতেন তাহলে ইচ্ছে করছিল মহিলাকে জড়িয়ে ধরে কতক্ষণ চিৎকার করে কাঁদি। উনি হয়তো আমার মনটা পড়তে পেরেছিলেন।
তাই চোখের জলের মানেটাও বুঝতে পেরেছিলেন। আর সেজন্যই হয়তো মমতাময় দুই বাহু বাড়িয়ে আমায় জড়িয়ে ধরেন। মায়ের মতো ছোঁয়া পেয়ে আমি উনাকে জড়িয়ে ধরলাম। উনার বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে উনি সান্ত্বনা দিয়ে বললেন, পাগলি মেয়ে, শুধু শুধু অকারণেই কাঁদে। তুমি কি পারবে না মা আমার পরিবারের একজন হতে? তা আমি পারবো, কিন্তু ছেলে। অনেক ছেলেরাই আছে পরিবারের পছন্দকে বিয়ে করে ঠিকই, কিন্তু পরে তাদের দাম্পত্য জীবন সুখের হয় না। আর আমার বেলায় তো এর থেকে জঘন্যতম কিছু হবে না। আমি ছেলেকে দেখা না দিয়ে বিয়ে করব না। ওনারা আমার কথায় সায় দিয়ে আমার ফোন নাম্বার নিয়ে গেলেন। রাত 12টা বেজে গেছে, অথচ আমি ফোনেরই অপেক্ষায় ছিলাম। তবে কি ওনারাও পালিয়ে গেছেন? আর পালাবেই বা না কেন? না, আমার ধারণাকে মিথ্যে করে দিয়ে হঠাৎ কারোর ফোন এসে আমার মোবাইলের স্ক্রিনটা উজ্জ্বল করে দিল। আচমকা বুকটা কেঁপে উঠল। আমার সালামের অপেক্ষা না করেই ফোনের ওপাশ থেকে সালামের আওয়াজ আসলো। কণ্ঠস্বরটা খুব চেনা চেনা লাগছিল। সালামের জবাব দিয়ে জানতে চাইলাম কে। উনি পরিচয় পর্বটা এড়িয়ে যাচ্ছেন দেখে আমি রীতিমতো রেগে যাচ্ছি। অপরিচিত কারোর সাথে অতিরিক্ত কথা বলা আমার স্বভাবে নেই। উনি পরিচয় দিতে চাইছেন না দেখে আমি ফোন কেটে দেওয়ার হুমকি দেই। ঔষধে কাজ হয়েছে। তখন উনি নিজের পরিচয় দেন। আমি মাহমুদুল্লাহ মাহমুদ। আপনার অর্ধেক দিন পূর্ণ করতে চাই, যদি আপনি চান তো। আমি আপনার সাথে দেখা করতে চাই। হুট করেই বলে ফেললাম। আপনি আমায় না দেখে বিয়ে করতে পারবেন না? পাশ থেকে প্রশ্ন আসলো। না দেখে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, তবে উনার থাকতে পারে বলে আমি ধারণা নিলাম। তখন উনি বললেন উনার মায়ের পছন্দকেই বিয়ে করবেন উনি। এতে উনার কোনো আপত্তি নেই। আমি ওনাকে অনেক বোঝালাম, কিন্তু ফল শূন্যের নিচেই। শেষ পর্যায়ে আমি বললাম, দেখুন আমি অনেক কালো। উনি, সমস্যা নেই, আমি অনেক ফর্সা। আমার চেহারা একদম ভালো না। উনি, আমার চেহারা মাশা আল্লাহ। আমার নাক খাটো। উনি, আমার নাক অনেক লম্বা। পূরণ করে নিব। আমার মুখে একটা দাঁত নেই। ইচ্ছে করলেও দাঁত খেলিয়ে হাসতে পারি না। উনি, ইসলামে মুচকি হাসা সুন্নাত। আমি একদম চিকনা। হার্ডিমন্ত্রী বলতে পারেন। উনি, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সুস্বাস্থ্যবান। আর আমাদের বাড়ির খাবারের অনেক গুণ আছে। 2 দিন সময় দিলেই ওরা আপনাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়ে দিবে। ওনার কথা শুনে আমার খুবই হাসি পাচ্ছিল। কোনোভাবেই যখন কাবু করতে পারছিলাম না, তখন অবশেষে ওনাকে আরেকটা কথা বলে জব্দ করতে চাইলাম। দেখুন আমি অনেক কালো আর আমার তেমন কোনো গুণও নেই, কিন্তু আপনার বর্ণনায় আপনি অনেক সুশ্রী। আমি কালো আর আপনি সুন্দর হওয়াতে আপনার মনে অহংকার বাসা বাঁধতে পারে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফিরে যান আপনি। ওনার কথা শুনে আরো একবার আমার চোখে আনন্দের অশ্রু আসতে লাগলো। উনি বলেছিলেন, যদি এর জন্য আমার মনে কোনো রকম অহংকার জন্মে তাহলে আপনার ভালোবাসা দিয়ে তা দূর করে দিবেন। কি পারবেন না? এত ভালোবাসা আমার কপালে আছে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। এত সুখ আমার কপালে সইবে তো? যখন এসব চিন্তায় আমি মগ্ন, তখন ওনার আরেকটা প্রশ্নে আমার চেতনা ফিরে। এখনো কি আপনি আমায় বিয়ে করতে রাজি হবেন না? আচ্ছা, আপনার কি আমাকে একবারও দেখতে ইচ্ছে করছে না? আমি বললাম, আপনি তো এতক্ষণ নিজেই নিজের বর্ণনা দিলেন। আমি আপনার দেওয়া সম্পূর্ণ বর্ণনা নির্দ্বিধায় বিশ্বাস করলাম। আপনি যা বলছেন তা নিঃসন্দেহে সত্য বর্ণনা করেছেন। আমার মানসপটে আপনার চেহারা ফুটে উঠেছে। বিশ্বাস করুন, যদি আমার হাতের কাছে একটা কাঠ পেন্সিলও থাকতো আমি আপনার চেহারা ফুটিয়ে তুলতাম। বুঝতে পারলাম উনি আমায় ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন। উনি আবার বলে উঠলেন, আমার ধারণা যে হয়তো আপনি আমাকে না দেখে বিয়ে করতে চাইছেন না। হয়তো ভাবছেন আমিও কালো। আপনার পাশে হয়তো আমাকে মানাবে না, তাই সংকোচ বোধ করছেন আমায় না দেখে বিয়ে করতে। না, এরকম কিচ্ছু না। আমি জানি আপনি অনেক সুন্দর। কিভাবে? আপনি কি আমায় দেখেছেন?
না, তবে আমি অনেক কাপলদের দেখেছি, কালো ছেলেরা অনেক সুন্দর বউ পায় আর সুন্দর ছেলেদের কপালে আমার মতো পেত্নী জুটে। আমি বিশ্বাস করি যে আমার গায়ের রং যতটা ময়লা আপনি ঠিক ততটাই ফর্সা। আমার চেহারা যতটা কুশলী আপনি ঠিক ততটাই সুশ্রী। তাই নাকি? তাহলে তো আমি অনেক ভাগ্যবান স্বামী হতে চলেছি। আপনি কেন? ভাগ্যবতী তো আমি হতে চলেছি আপনার মতো কারোর বউ হতে পেরে। যেহেতু আমি আপনার মতো একজন ভাগ্যবতী বউয়ের স্বামী হতে যাচ্ছি, সেহেতু ভাগ্যবান তো আমিও। আপনার কথায় জাদু আছে। তাহলে কি আমি আপনার মন জয় করতে পেরেছি মিস রাইমা? মন তো জয় করেছেন তখনই যখন আপনার মায়ের কথা বিশ্বাস করে আমাকে না দেখেই বিয়ে করতে রাজি হয়েছেন। কিন্তু তারপরও আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাসযোগ্য না হওয়ার কারণটা কি জানতে পারি? কারণ আপনার সাথে কথা বলে আমার একজনের কথা খুব মনে পড়ছে। আপনাদের দুজনের কথায় খুব মিল আছে। কে সে? আমি তখন সেই আইসক্রিম কেনাওয়ালার কথা বললাম। উনিও আমাকে দেখার পর মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আর আপনি আমায় না দেখে বিয়ে করছেন। কিন্তু বিয়ের পর তো অবশ্যই মুখ দেখবেন। তখন তো ওই লোকটার মতো আপনিও। আমাকে আর বলতে দিলেন না, থামিয়ে দিলেন এতটুকুতেই। হয়তো ওই লোকটার মুখ ফিরিয়ে নেওয়ার পেছনে কোনো কারণ ছিল। আর আমি এরকম কিছুই করব না। এবার খুব সহজেই বিশ্বাস করে নিলাম ওনার কথা। কপালে যা আছে তাই হবে। আচ্ছা ম্যাডাম, রাত তো অনেক হলো, তাকিয়ে দেখলাম ঘড়িতে রাত 2টা বাজতে চলেছে। এমনিতেই স্বাস্থ্য নেই, তার উপর এত রাত সজাগ থাকলে বাকিটুকুও থাকবে না। আমার আয় রোজগার যা আছে পরে সবটাই ঢালতে হবে আপনার পেছনে। বলেই উনি হেসে দিলেন। আমিও ঠিক করে হেসে ফেললাম। এ যেন এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার। লোকটা বেশ মজার মানুষ। বিদায় নিলাম ওনার থেকে। কিন্তু কেন জানি বারবার ওই আইসক্রিম কেনাওয়ালার কথাই মনে পড়ছিল। ইনার জায়গায় যদি উনি থাকতেন তবে কি খুব বেশি বেমানান হতো। এর 2 দিন পরই সুন্নাহ অনুযায়ী খুব সাদামাটা ভাবে আমার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে খাটের উপর বসে আছি আমি। মনে হাজারো চিন্তা। আমাকে দেখার পর ওনার রিয়েকশন কেমন হবে? আমাকে কি সত্যিই মেনে নিবেন উনি? নাকি? উফ, বারবার কেন ওই লোকটার কথাই মনে পড়ছে। আমি এখন অন্যের স্ত্রী। গায়ের মাহরামকে ভাবনায় আনা অজেবাব। হঠাৎ দরজা খোলার আওয়াজে বুঝতে পারলাম উনি ভেতরে আসছেন। বুকের ভেতরটায় কেমন জানি ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। দরজা বন্ধ করার আওয়াজটাও ইঁদুরটাকে আরো তাড়া করলো। পায়ের আওয়াজে বুঝতে পারলাম উনি আমার কাছেই আসছেন। বুকের ভেতরে এমন একটা অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা যাব। বাসর ঘরে বউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। ও মাই গড! তার দায়ভার তো আমার সদ্য বিবাহিত স্বামীর উপর গিয়ে পড়বে। বুকে সাহস সঞ্চয় করলাম। ওই তো উনি খাটের উপরই বসছেন মনে হচ্ছে। উফ! আবার ধুকধুকানির আওয়াজ আসছে বুকের ভেতর থেকে। এক্ষুনি হয়তো উনি আমার ঘুমটা সরাবেন। কিন্তু এরপর কি হবে আমার সাথে? পরেটা পরে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে আমার কি করণীয়? হ্যাঁ, মনে পড়ছে তো। স্বামীকে প্রথমে সালাম করা। আসার সময় ভাবি কানে কানে বলে দিয়েছিলেন। আমি খাট থেকে নেমে পড়লাম। হাত পা থরথর করে কাঁপছে আমার। আমার নেমে যাওয়া দেখে হয়তো উনিও দাঁড়িয়ে গেছেন। কাঁপা কাঁপা হাতে উনাকে সালাম করতে যাব, তখনই উনি আমার 2 বাহুতে উনার 2 হাত রেখে উনার সামনে আমাকে সোজা করে দাঁড় করায়। লজ্জায় আমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। ভাগ্যিস ঘুমটাটা ছিল লম্বা। স্ত্রীদের জায়গা পায় নয় স্বামীদের বুকে। আর মুসলিমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাদের শির নোয়ায় না, বুঝলেন বউ? উনি বললেন। উনার কণ্ঠস্বরটা আবারও সেই আইসক্রিম কেনাওয়ালার কথা মনে করিয়ে দিল। কি হচ্ছে এটা কি আমার সাথে? কেন বারবার ওই লোকটাই আমার চিন্তাধারায় আসছে? তবে কি আমি ইনার জায়গায় ওনাকেই দেখতে চাইছি? না না, তা কি করে হয়? ইনি আমার স্বামী আর উনি শুধুই একজন পরপুরুষ। আমি আবার খাটে এসে বসে পড়লাম।
আপনি কি কোনো ডিপ্রেশনে আছেন, বউ বা কাউকে ভাবছেন আমাকে ছাড়া? ওনার এমন প্রশ্নে আমি থতমত খেয়ে গেলাম। ইনি জানলেন কি করে যে ওনাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবছি? এত খুবই রহস্যময় পুরুষ। আমি হেনা আমদা আমদা করছি। আচ্ছা, আমি যদি আপনার সামনে সারাক্ষণ ঘুমটা অবস্থায় থাকি, এতে কি আপনি খুব বেশি রাগ করবেন? কেন? উনি জানতে চাইলেন। কারণ আমার ভেতরে একটা ভয় কাজ করছে। আমার মুখ দেখার পর ওই লোকটার মতো আপনিও মুখ ফিরিয়ে নিবেন না তো? আচ্ছা, আপনি কথায় কথায় ওই লোকটাকে কেন আমার সাথে মেলাচ্ছেন? তাহলে কি আমি ধরে নিব যে আমার জায়গায় আপনি ওই লোকটাকে দেখতে চাইছেন? হেনা মানে এরকম কিচ্ছু না। তবে এটা সত্যি যে উনাকে খুব মনে পড়ছে কেন জানি। কেন জানি মনে হচ্ছে ওনার সাথে আপনার অনেকটা মিল রয়েছে। শুনুন, আমি বাবা মায়ের একমাত্র বড় ছেলে, যদিও আমার ছোট্ট একটা বোন আছে। তবে আমার কোনো যমজ ভাই নেই যে কারোর সাথে আমার মিল থাকবে, বুঝলেন বউ? এই বলে উনি আমায় আচমকা পাজা করে তুলে নিলেন। লজ্জায় আমি মরে যাই অবস্থা। কি করছেন কি আপনি? নিজের মুখটা বন্ধ রাখুন আর চোখটাও। বলার পর চোখ মুখ খুলবেন, আন্ডারস্ট্যান্ড? তা ঠিক আছে, কিন্তু যাচ্ছেন কই? আমার আর ওই লোকটার মাঝে মিল কতটা সেটাই দেখাতে। আমার বউ যেখানে আমাকে নিয়ে চিন্তা করার কথা, সেখানে কিনা বারবার অন্য কেউ ঢুকে যাচ্ছে। এর তো একটা বিহিত করতেই হবে, তাই না? এই বলে উনি আমায় কোথায় যেন নিয়ে যাচ্ছেন। 3-4 পা হাঁটার পর উনি আমায় নামিয়ে দিলেন। আমার কানের কাছে ফিসফিস করে বললেন যেন আস্তে আস্তে ঘুমটা সরাই। কাবা কাবা হাত আর দুরু দুরু বুক নিয়ে ঘুমটা সরালাম। আমার চোখটা এখনো বন্ধ। উনি হয়তো বুঝে নিয়েছেন পেছনে থেকে, তাই চোখটাও খোলার অনুমতি দিলেন। আমি আস্তে আস্তে চোখ খুললাম। বাসর রাতে এমন একটা চমক জীবনেও ভাবিনি। আমি একটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। আয়নাতে স্পষ্টই দেখা যাচ্ছে আমার পেছনে দাঁড়ানো ওই আইসক্রিম কেনাওয়ালা। ইনি এখানে কি করে? আর কি করছেন আমার বাসর ঘরে? আমি ভুল কিছু দেখছি না তো? মুখ দেখা নিয়ে আর কোনো ভয় বা চিন্তা নেই। পেছনের দিকে তাকিয়ে দেখি ভদ্রলোকটার পরনে বিয়ের শেরওয়ানি। আমি আবার আয়নার দিকে তাকালাম। উনি মুচকি হাসছেন। আমি কিছু বলতে পারছি না। উনি আমার মুখ খোলার অনুমতি দিলেন। আমি কোনো রকম বিলম্ব না করেই জানতে চাইলাম, আপনি এখানে কেন? জবাব পেলাম, যার চিন্তাধারায় আছি তার বাসর ঘরে থাকবো না। যার সাথে আমার বিয়ে হয়েছে হুবহু তারই কণ্ঠস্বর। আমার বিয়েটা হয়েছে কার সাথে? ও বিয়েটা আমার সাথেই হয়েছে। ওই দিন আমি আপনার মুখটাই দেখিনি, আপনার মনটাও দেখেছিলাম। আর তাই আপনি চলে যাওয়ার পরপরই আমি প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে আপনার অ্যাড্রেস কালেক্ট করি। আপনার ব্যাপারে মাকে বললে মা আপনাকে ওনার পুত্রবধূ হিসেবে তখনই মেনে নেন। আইসক্রিম কেনাওয়ালা বললেন, এটা তো আপনি আমায় বলতে পারতেন। লুকানোর কি ছিল? বাসর রাতে তো সব স্বামীরাই তাদের বউকে কিছু না কিছু উপহার দেয়। এই সারপ্রাইজটা আমি আপনাকে দিতে চেয়েছিলাম। পছন্দ না হলে বলুন, আমি অন্য কিছু দিচ্ছি। খুব পছন্দ হয়েছে আমার। এই খুশিতে আমি আপনার কাছে আরো একটা জিনিস চাইব, দিবেন আমায়? বলুন অর্ধাঙ্গিনী, আমার জীবন বাজি রেখে হলেও তা দেওয়ার চেষ্টা করব। বলুন কি চাই আপনার? তালাক চাই আমার। আমার এই চাওয়াটা শোনার জন্য হয়তো উনি মোটেই প্রস্তুত ছিলেন না। ওনার লাল টুকটুকে হাসিভরা মুখটাই মুহূর্তেই যেন কালো মেঘে ছেয়ে গেছে। অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি, বুঝতে পারলাম। ওনার চোখে জল টলমল করছিল। তবুও আমার বিশ্বাস উনি ওনার কথা রাখবেন। আর তাই আমি আমার লাগেজ থেকে একটা ডায়েরি আর কলম এনে ওনার হাতে দিয়ে বললাম, আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখতে পেয়েছি, বিশ্বাস করুন আমি এটা কোনোদিনও আশা করিনি কারো কাছ থেকে। একটা কালো কুশ্রী মেয়েকে কেউ এতটা ভালোবাসতে পারে আমি স্বপ্ন তো দূর, কল্পনাতেও ভাবিনি। না চাইতেন যেটা আমি পেয়েছি, সেই অনাকাঙ্ক্ষিত সুখ আমি কখনো হারাতে চাই না। আমি আপনাকে কথা দিলাম, হৃদয়ের সবটা দিয়ে আমি আপনাকে ভালোবাসবো। কোনোদিনও ভালোবাসার কমতি হতে দিব না।
আপনি যেভাবে আমায় পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত করব নিজেকে। জীবন চলার পথে হয়তো ছোট বড় ভুল করব। আমি সেই ভুলের শাস্তিও পাইয়ে নিব আপনার থেকে। আপনি যদি আমার উপর অত্যাচারও করেন তবুও আমি মেনে নিব। শুধু একটা কথা আপনার আমি মেনে নিতে পারবো না। আর সেটা হলো আমাকে বিয়ে করে আপনি সুখী হতে পারেননি। আপনাকে সুখী করার জন্যই আমাকে আপনার জীবনে আসা। যদি সুখী করতে না পারি তো থেকে কি করব আপনার জীবনে? সেদিন আপনার জীবন থেকে চিরতরে চলে যাওয়ার অনুমতি আপনি আজ আমায় দিয়ে দিবেন। জীবনে যত আঘাতই আপনি আমায় করুন না কেন এই কথার আঘাতটাই আমাকে বেশি কষ্ট দিবে। তাই আজ এই ডায়েরিতে আপনি সেদিন চলে যাওয়ার অনুমতি লিখে দিন। আমি লক্ষ্য করলাম ওনার দেহে এতক্ষণ প্রাণ ছিল না। এবার ওনার দেহে প্রাণ সঞ্চালন হচ্ছে। উনি একটা প্রশান্তির শ্বাস নিয়ে হাসিমুখে বললেন, সেদিন আমাদের জীবনে কোনোদিনও আসবে না। আমি অন্তত আসতে দিব না। আমার অনেক জোরাজুরিতে অবশেষে উনি লিখতে বাধ্য হলেন। লেখা শেষে ডায়েরিটা আমার হাতে দিলে আমি উচ্চস্বরে পড়তে লাগলাম। জীবনে সেদিনটাকে কখনোই আসতে দিব না। যেদিন বলতে হয় আপনাকে পেয়ে আমি সুখী নই। আর যদি ওই দিন আমার আপনার জীবনে চলেও আসে তবে সেদিন আপনাকে আমার জীবন থেকে চলে যাওয়ার অনুমতি দিলাম। তবে হ্যাঁ, যদি আমি আপনাকে ফিরিয়ে আনতে যাই তবে অবশ্যই আপনাকে আমার জীবনে ফিরে আসতে হবে। নিচের টুকু পরে আমি ওনার দিকে রাগিলুকে তাকালাম। নিচের টুকু তো আমি চাইনি। বোনাস দিলাম বউ। এই বলে উনি মুচকি হাসতে লাগলেন। কিন্তু উনাকে জড়িয়ে ধরে আমি সুখের কান্না কাঁদতে লাগলাম। বউ, আমার বুকে মুখ লুকিয়ে কান্না না করে চলুন নামাজের সিজদায় গিয়ে কাঁদি। এরপর আমরা দুজন উত্তমভাবে অজু করে সিজদায় গিয়ে আল্লাহর কাছে আমাদের দুজনের সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করলাম। আর আমার জীবনে এমন একজন ভালোবাসার মানুষকে পাঠানোর জন্য আল্লাহর দরবারে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করলাম। আমার মতো যারা ভালোবাসার অভাবে আছে আল্লাহ যেন এমন একজনকেই তাদের জীবনে প্রেরণ করেন সেই কামনায় রইল। সমাপ্তি।